আসসালামু আলাইকুম। তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। রাজধানীতে আবারও গণপরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টার দিকে সূত্রাপুরে মানঞ্চ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া ধানমন্ডি এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। ধানমন্ডি ২৭-এ মিছিল করার চেষ্টা করার সময় দুজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে সোমবার রাতেও রাজধানীর যাত্রাবাড়ি, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রায়দা পরিবহনের ২টি এবং রাজধানী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। নির্বাচন বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, দেশে বিদেশে কোনো শক্তি নেই নির্বাচন বানচাল করবে। সকালে কুমিল্লার ১৪ গ্রামে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ১৩ তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। এই পর্যন্ত 7টি বাসে তারা আগুন দিয়েছে। হ্যাঁ, আমরা সাসপেক্ট করছি এটা আওয়ামী লীগেরই লোক। তার মধ্যে একজনকে হাতে নাতে ডেমরায় আগুন দিতে গিয়েছিলেন, তাকে একজনকে আমরা হাতে নাতে পুলিশ অ্যারেস্ট করেছে, তার বাড়ি গোপালগঞ্জে। তা আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে। রাষ্ট্রকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও তাদের দোসরদের ষড়যন্ত্র প্রতিরোধে ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক সহ মুক্তিকামী জনগণ ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ থেকে জাতিকে মুক্ত করেছে। রক্তের বিনিময়ে যখন ফ্যাসিবাদ কাঠামোর চিরস্থায়ী বিলুপ্তির দিকে যাচ্ছে, ঠিক তখনই গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশ ও জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। সম্মিলিত ছাত্র সংসদ ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর পক্ষ থেকে দলমত নির্বিশেষে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির প্রতিবাদে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই ঘোষণা দেন। জানানো হয়, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কাল 4টি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল হবে। ১৩ নভেম্বর দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। এছাড়া জুলাই সনদের আইনি স্বীকৃতির জন্য গণভোটের দাবি জানায় সংগঠনটি। তারা স্পষ্ট জানিয়ে দেয়, ভারতের প্রণীত ১৯৭২ সালের সংবিধান দিয়ে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। নেতারা অভিযোগ করেন, দেশের 3টি সীমান্ত এলাকায় ভারতীয় সেনা ঘাঁটি স্থাপন করা হয়েছে, যা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। জুলাই সনদকে ব্যর্থ করে দেওয়ার কোনো ধরনের অপতৎপরতা ছাত্র জনতা মেনে নেবে না এবং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়িত হইতে হবে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে। খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী 12ই নভেম্বর মানে আগামীকাল আমাদের 4টা বিভাগীয় শহরে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে 13 নভেম্বর দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে, যেসব স্থানগুলোতে তারা বের হইতে পারে এরকম বলে আশঙ্কা আছে, সে সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সবাই অবস্থান গ্রহণ করবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে নির্বাচনের সম্ভাবনা নেই মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে সেটি অবৈধ হবে বলে মনে করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। রাজধানীর পল্টন ময়দানে 8টি রাজনৈতিক দলের সমাবেশে দেয়া বক্তব্যে তারা এসব কথা বলেন। আয়নাল আহমেদ ও ফরিদ আহমেদ ভূঁইয়ার ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8টি রাজনৈতিক দলের বিশাল সমাবেশে জনসমুদ্রে পরিণত হয় রাজধানীর পল্টন ময়দান।
পল্টন মোড় ছাড়াও চারপাশের সড়কে দলগুলোর নেতাকর্মী ও সমর্থকদের বিপুল উপস্থিতি দেখা যায়। সমাবেশ মঞ্চ থেকে আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন নেতারা। সমাবেশে ইসলামী দলগুলোর নেতারা বলেন, জুলাই সনদ উপেক্ষা করে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চাইলে আবারও যুদ্ধ হবে। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে। রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে, বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া না হলে আগামী নির্বাচন অবৈধ হবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হবে জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, অবৈধ নির্বাচন হবে। আগামী ফেব্রুয়ারিতে জামায়াতে ইসলামী নির্বাচন চায় উল্লেখ করে নির্বাচনের আগে গণভোট দেওয়ার দাবি জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এইটা নিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার কায়দারা চালাবেন না। জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। এর মধ্যে দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ। তবে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সম্ভাবনা নেই বলে জানান জামায়াতের আমির। আইনি ভিত্তির জন্য প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26 নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। অবিলম্বে সনদ বাস্তবায়ন না হলে ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে বলেও জানান জামায়াতের আমির। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ঐকমত্য কমিশনে একমত হবার বাইরে গায়ের জোরে মানুষের উপর কিছু চাপিয়ে দিতে চাইলে তার দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের চাপিয়ে দেয়া কিছু মানতে বাধ্য নয় রাজনৈতিক দলগুলো। ঠাকুরগাঁও এবং ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জানাচ্ছেন ইফতেখার রেজা। ঠাকুরগাঁয় নিজের নির্বাচনী আসনের বেশ কয়েকটি ইউনিয়নে গণসংযোগের অংশ হিসেবে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দিল্লিতে বসে দেশে অরাজকতা করছে শেখ হাসিনা। তারা দেশের সম্পদ নষ্ট করবে আর কে দিল্লিতে আরামে বসে থাকবে, তাকে কি আমরা এই দেশে আসতে দিব? সাহস করে আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে একমত হওয়ার বাইরে কিছু মানবে না মানুষ। দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়ার বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়ের জোরে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার দেশের মানুষটা গ্রহণ করবে না। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে করা সংবাদ সম্মেলনে জুলাই সনদের বিষয়ে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে রাজনৈতিক দলের কেউ কেউ নতুন নতুন ইস্যু তৈরি করে অযৌক্তিক আন্দোলন করছে বলে উল্লেখ করেন বিএনপির নেতারা। সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে
রাষ্ট্রপতির আদেশ জারির আর কোনো বিধান রইল না, সেটা বিলুপ্ত হলো। এখন কি রকম আদেশ দিবে, সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখনো সরকার নির্ধারণ করেনি। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। সরকার আলোচনার আহ্বান জানালে তাতে সুযোগ থাকতে পারে বলে মনে করে বিএনপি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক কোনো মামলা হলে তা তুলে নেওয়া হবে, এমন বক্তব্য গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় দেয়া তার একটি বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তার ওই ইউনিয়নে আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হলে তা তুলে নেবার কথা তিনি বলেছেন, কিন্তু দেশব্যাপী দলটির সব মামলা তুলে নেবার বিষয়ে তিনি কোনো বক্তব্য দেননি বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের এই বিষয়ে বিভ্রান্ত না হবার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের নেয়া পদক্ষেপ আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারের নেয়া সিদ্ধান্ত সকল রাজনৈতিক দল মেনে নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। জুলাই সনদ নিয়ে উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে এই সনদ বাস্তবায়ন করা হবে যাতে সকল দলের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবের 70% ইতোমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তারা যেন বর্তমান সরকারের করা সংস্কারগুলো ধরে রাখেন, সেই অনুরোধ জানান আইন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম, কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই। আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন, এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে মামলার কারণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। এতদিন আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ডের বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। এদিকে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। দেশের 300টি আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে 30টির বেশি মামলা করেছে সংক্ষুব্ধ রাজনৈতিক ব্যক্তিরা। বাগেরহাটের একটি আসন কমানো এবং গাজীপুরের একটি আসন বাড়ানো নিয়ে উচ্চ আদালতে মামলা করেন বাগেরহাটের বিএনপি ও জামায়াতের নেতারা। এ নিয়ে হাইকোর্টের নির্দেশনার বিষয়ে ইসিকে অবহিত করেন তারা। অবিলম্বে বাগেরহাটের 4টি আসন প্রতিষ্ঠিত করে গেজেট প্রকাশ এবং গাজীপুরের এই আসনটি বিলুপ্ত করে গেজেট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনারকে নির্দেশনা দিয়েছেন। বাগেরহাটবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অধিকার বঞ্চিত হয়েছে, যে কারণে এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনার নেওয়ার সঙ্গে সঙ্গেই বাগেরহাটের আপামর জনতা রাস্তায় নেমে এসেছে, আন্দোলন করেছে। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার সচিব বলেন, এসব মামলা চূড়ান্ত নিষ্পত্তি হতে সময় লাগলে সময়মতো তফসিল ঘোষণা বিঘ্নিত হতে পারে। আমাদের চেষ্টাটা আছে এই মাসের ভিতরে যাবতীয় কার্যক্রমটা করে আমরা যেন একটা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কী বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। রাজনৈতিক দলগুলোর জন্য আচরণ বিধিমালার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন পোস্টার নিষিদ্ধ করা, নতুন বিধিমালার আলোকে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার, যেখানে সেখানে নির্বাচনী ফেস্টুন লিফলেট না সাঁটানোর বিষয়ে নির্দেশনা আছে। ভিন্ন দলের প্রধানের ছবি বা প্রতীক না ছাপানো, বিষোদ্গার ও অপপ্রচার বন্ধে আছে বিধিমালা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীর প্রচারণার ক্ষেত্রে ও এআই এর ব্যবহারে আছে বেশ কিছু সীমারেখা। সচিব বলেন, আগামী 13ই নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু হবে। চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো আপনার স্থাপনা তৈরি করা যাবে না। আর এখানে আরেকটা নতুন সংযোজন হয়েছে যে প্রার্থী এবং রাজনৈতিক দলের আপনার একটা হলফনামা যে আচরণবিধি এবং প্রাসঙ্গিক আইন কানুন মেনে চলবো। আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করব। কাদেরকে ডাকবো এখনো পর্যন্ত এটা ঠিক করিনি। এটা আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিব। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীর বিশেষ বিচারিক ক্ষমতা দিয়ে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে কাজ করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিলের শুনানি শেষ, রায় ঘোষণা করা হবে আগামী 20 নভেম্বর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনকারীদের আইনজীবীরা তাদের সবশেষ যুক্তি উপস্থাপন করেন। রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা আবেদনকারী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের, জানাচ্ছেন হাসান জাবেদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে 2011 সালে সংবিধানে 15 সংশোধনী আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর আগে সে সময়কার প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানের 13 সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে 5টি আবেদন করা হয়। শুনানি শেষে আপিলের অনুমতি পায় আবেদনকারীরা। সেই আপিলের উপর আবেদনকারী এবং রাষ্ট্রপক্ষ 10 দিন শুনানি করেন। 8 জন অ্যামিকাস কিউরির মধ্যে 7 জন যে বক্তব্য দিয়েছেন, সকলের বক্তব্য বাদ দিয়ে খায়রুল হক তিনি তার নিজের ইচ্ছামতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জাজমেন্টটি দিয়েছেন। বৈধ 13 সংশোধনীকে অবৈধ করতে গিয়ে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা, রাজনৈতিক কিছু বিষয় সামনে এনেছেন, যেটা বিচারক এবং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যায় না। সে কারণে এই রায়টি আমরা পূর্ণাঙ্গভাবে বাতিল চেয়েছি। এই পুনর্বিবেচনার পরে বর্তমানে যে রায়টি হবে সেটি হবে 13 সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ রায়, যে রায়টি ফলো হবে। শুনানিতে সব পক্ষই আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে বলে মত দেন। আর 14 জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে বলেও মনে করেন তারা। এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি এই উপসংহারে উপনীত হয়েছেন। সুপ্রিম কোর্টের যে রায়টি ঘোষণা হবে, এই রায়ের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় জীবনে একটা স্বস্তি ফিরে আসবে এবং ভবিষ্যতে আর কোনোদিন কেয়ারটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন প্রসেস নিয়ে আমরা কেউই যেন আর অনিশ্চয়তায় না ভুগি। গণতন্ত্রকে সুসংহত করা, ভোটের অধিকার পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলেও মনে করেন আপিলে অংশ নেয়া আইনজীবীরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সুযোগ পেলেই বাংলাদেশের ওপর ভারতীয় গণমাধ্যম দোষ চাপায় মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দিল্লিতে বোমা হামলার সাথে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অমূলক। রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু কোনো কারণ নেই এটা বিশ্বাস করার। কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। জাতিসংঘে অ্যাপিল করেছে যে কেউ যে কোনো কিছু জাতিসংঘ এবং সেই বিচার নিয়ে তারা জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে, জাতিসংঘ যদি আমাকে কিছু বলে, তখন উইল টেক কেয়ার অফ ইট। দীর্ঘ 11 বছর পর দেশে ফিরল ভারতে পাচারের শিকার সান্ত্বনা। সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। সান্ত্বনা বেগমের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। স্বজনরা জানান, সান্ত্বনা মানসিক প্রতিবন্ধী ছিলেন। দাম্পত্য জীবনে 4 পুত্র সন্তানের জননী। 11 বছর আগে নিখোঁজ হন তিনি। ভারতের কানপুরের একটি আশ্রয় কেন্দ্রে গত বছর 17 জুলাই তার সন্ধান পান পশ্চিমবঙ্গের একটি বেসরকারি সংস্থা। তারা বিষয়টি জানান বাংলাদেশের এক ফটো সাংবাদিককে। পরে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাই বাছাই শেষে আজ দেশে ফিরলেন সান্ত্বনা।
চাঁদপুরে বিদেশি অস্ত্র গোলাবারুদ সহ 5 ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, গোপন খবরে সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির সহযোগী 5 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র, গোলাবারুদ, স্পিডবোট, নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভ্যন্তরীণ নৌপথ নিরাপদ রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নারায়ণগঞ্জ শহরের বিবি রোডে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। অতীতে কারা জ্বালাও পোড়াও করেছিল এবং বর্তমানে কারা করছে এটা সুস্পষ্ট হয়ে গেছে গত 2 দিনের কার্যক্রমে। হাসনাত বলেন, সংস্কারের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো চাইলে তাদের সঙ্গে এনসিপি জোট করতে পারে। আগামী নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা নভেম্বরের 3য় সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ এখন বাংলাদেশ অপ্রাসঙ্গিক। এই দলটিকে ফিরিয়ে আনার যারা বৈধতা উৎপাদন করছে তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈধতা উৎপাদন করছে। 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স, সেটি আসলে সম্ভব নয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার নির্দেশেই সম্প্রতি কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে। চোরা রাস্তা দিয়ে আওয়ামী লীগ দেশে আসার স্বপ্নে বিভোর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভারত থেকে অডিও বার্তা পাঠান শেখ হাসিনা, এতক্ষণ 1400 শিশু, কিশোর, তরুণ হত্যা করে এখন আবার অডিও বার্তা পাঠান নাশকতা করার জন্য। কয়েকটা বাসে আগুন দিয়েছে, আপনারা শুনেছেন, একজন ড্রাইভার মারা গেছে গোপরে থেকে, ঘাপটি থেকে। ওদের কাছে তো টাকার অভাব নাই, প্রচুর টাকা। বাংলাদেশে ব্যাংকের সেই 800 কোটি টাকা, তারপরে বিভিন্ন ডেভেলপমেন্টের, পদ্মা সেতুর টাকা আছে, আপনার ফ্লাইওভারের টাকা আছে, মেট্রো রেলের টাকা আছে, টাকার তো অভাব নাই। বিএনপির প্রয়াত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ঢাকা 7 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচার চালিয়েছেন তার ছোট ভাই রিয়াজ উদ্দিন আহমেদ মনি। মঙ্গলবার ঢাকা দক্ষিণের নবাবগঞ্জের 23 নম্বর ওয়ার্ডে 7 শহীদ কমিউনিটি সেন্টার থেকে প্রচার শুরু করেন তিনি। জনসংযোগে অংশ নেয় শতাধিক কর্মী সমর্থক। পরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে রিয়াজ উদ্দিন আগামী নির্বাচনে জনগণকে ধানের শীষে ভোট দেবার আহ্বান জানান। বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পক্ষে কাজ করে যাবেন তিনি। আপনারা দোয়া করবেন আমি যেন আমার বড় ভাই শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ফ্যামিলির থেকে এই মনোনয়নটা আসে ঢাকা 7 আসন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বড় ভাইয়ের অসমাপ্ত কাজগুলা পূরণ করতে পারি। চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ঢাকা গড়তে ঐক্যবদ্ধ গণমিছিল ও পথসভা করেছে মহানগর উত্তর বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ। বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে এই আয়োজন করা হয়। এতে যোগ দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান সহ ঢাকা 18 থেকে মনোনয়ন প্রত্যাশী আরও 3 জন। যে দলের জন্য কাজ করেছে এবং আগামীতে কাজ করবে সেই মনোনয়ন পাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করে মনোনয়ন প্রত্যাশীরা বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঢাকা 18 আসনের 4 জন মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধ আছে। দল যাকে নির্ধারণ করবে তাকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে সবাই। বলেন, তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি এই নির্বাচনকে ষড়যন্ত্র করে পিছিয়ে দিতে পারবে না। আমরা যে কেউ মনোনয়ন পাই বা না পাই, ধানের শীষই আমাদের চূড়ান্ত পরিচয়। মনোনয়ন না পেলেও দলীয় আদর্শে অবিচল থেকে চাঁদপুরে বিএনপির 31 দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান। কচু আসন থেকে মনোনয়ন না পেলেও দলীয় সিদ্ধান্তে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। স্থানীয় 2টি বিদ্যালয়ে 9 শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণের পর বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। এর আগে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় এবং 31 দফার লিফলেট বিতরণ করেন তিনি।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর প্রতিটি সদস্যকে প্রস্তুত থাকতে হবে। খুলনার জাহানাবাদ সেনানিবাসে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি সার্ভিস কোরের ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি কথা বলেন। আর্মি সার্ভিস কোরের সকল অধিনায়কের উদ্দেশ্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবার অবদানের কথা উল্লেখ করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রবি আজিয়াটা পিএলসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংল্যান্ডের লেস্টার সিটি ফুটবল ক্লাবের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী। সকালে রাজধানীতে রবির কর্পোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা, প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমদ, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা রবি পরিবারের পক্ষ থেকে হামজা চৌধুরীকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের হয়ে খেলার মাধ্যমে হামজা চৌধুরী নিজের শেকড়ে ফিরে এসে দৃঢ় দেশপ্রেমিক চেতনার প্রকাশ ঘটিয়েছেন। এ সময় হামজা চৌধুরী জানান, দেশের জার্সি গায়ে মাঠে নামা তার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত, আর রবির সঙ্গে এই অংশীদারিত্ব তার সেই যাত্রাকে আরও অর্থবহ করে তুলেছে। You will achieve is something that I try and live by. It's something that helps motivate me every day to reach higher levels, and inshallah together we can do that. So thank you. ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে ৪৬ দলের এই প্রতিযোগিতা। এবারের আসরে ঢাকা ২৮, চট্টগ্রামের ১০, রাজশাহী ও খুলনার ৪টি করে বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। ২০ ও ২১ নভেম্বর চট্টগ্রামে, ২৩ নভেম্বর রাজশাহীতে, ২৫ নভেম্বর খুলনায় এবং ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫ লাখ ও রানার্স আপ দলের জন্য থাকছে ৩ লাখ টাকা আর্থিক পুরস্কার। রাজধানীর একটি ৫ তারকা হোটেলে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফ উদ্দিন চুন্নু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি, মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক ওমর হান্নান সহ অন্যান্যরা। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে নকআউট পদ্ধতিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ২৪ ঘন্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস। রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজস। বুধবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। এবার ভরিতে ৪,১৮৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ২,০৮,৪৭১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ২,০৮,৪৭১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৯৯,০০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৭০,৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪১,৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।